পরের দিন থেকে ঠিকঠাক হয়ে মোটামুটি আবার পড়াশোনায় মনোযোগ দেয়। সবকিছু মোটামুটি স্বাভাবিক দেখতে মনে হলেও সেই উচ্ছ্বাস আর নাই। কেমন যেন সেই উড়ন্ত প্রজাপতিটা নিস্তেজ হয়ে গেল। মাঝে মধ্যে মধ্যরাতে ফুঁপিয়ে কান্নার আওয়াজ পেতাম। মশারির ভেতর থেকে দেখতাম রায়হান ওর আম্মুর সুটকেসটার সামনে বসে আছে, বসে বসে কাঁদছে। উঠে সান্ত্বনা দেওয়ার সাহস আমার হতো না। আমিও যে তাকিয়ে থাকি মাঝের মধ্যে আমার গুপ্তধন পাওয়া সেই সুটকেসটার দিকে। রায়হান আর মাসের শেষে ব্যাগ আর সুটকেস নিয়ে বাড়িতে যায় না, সেটা ভর্তি করে আর আসেও না। রায়হান কাপড় ধোয়া নিজস্ব কাজ বলতে যেটা বোঝায় ওগুলোও কিছুই পারতো না, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতিতে চাপে পড়ে ও সব কিছুই শিখতে শুরু। এসব দেখে খুশি হওয়ার জায়গায় আমার বুকটা অতি বেশি ভারী হয়ে যেত। রায়হান আর বাড়িতে যেত না, কোনো কিছু লাগলে কাউকে ফোনও দিত না, আমাদের কাছে টাকা ধার চাইতো। ওর বাবা নিজ থেকে টাকা পাঠাতো, দিয়ে গেলে নিত, কিন্তু খুঁজে নিত না। পুরো দমে টিউশনি শুরু করলো রায়হান। আমাদের সবার পরীক্ষার শেষে হল ছেড়ে দেবার প্রস্তুতি চলছে। স্কলারশিপ নিয়ে বাইরে যাওয়ার জন্য সারাদিন দৌড়াতে থাকে রায়হান, হয়েও যায় সব। রায়হান যেন দেশ ছেড়ে পালাতে পারলে বাঁচে। যে ছেলে হোস্টেলে এসেছিল 4টা ব্যাগ কাঁধে, সে ছেলে দেশ ছেড়ে চলে গেল 2টা শার্ট আর একটা প্যান্ট একটা ব্যাগে পরে। রায়হান যাওয়ার আগে বারবার ওর মায়ের সুটকেসটায় হাত বোলাচ্ছিল। এই সুটকেসটা নিয়ে ও কোথায় যাবে, তাই যাবার আগে আমাকে বলল, একটু রাখিস তোর কাছে, যতদিন পারিস, অন্য কেউ পেলে ছিঁড়ে টিড়ে ফেলবে। আমি শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমি যত্নে রাখবো। আমিও যে গুপ্তধনের সন্ধান পেয়েছিলাম এইখানে। যাওয়ার সময় শুধু আমি নিয়ে দিয়ে আসলাম রায়হানকে, ওরা আর তেমন কোনো বন্ধু হয়ে ওঠেনি, ফ্যামিলির কাউকে আমি আর কখনো দেখিনি। রায়হান যাওয়ার পর আমি একটা মেসে উঠি, তারপর একটা ছোটোখাটো চাকরি ধরি, এক রুমের বাসা নেই। বছর 3 পর মায়াকে বিয়ে করি, আমাদের নতুন সংসার শুরু হয় নতুন বাসায়। এখনও আমাদের সংসারে এক কোণে অতিথি হয়ে থাকতো রায়হানের আম্মুর সুটকেসটা। মায়া জিজ্ঞেস করায় ওকে বলেছিলাম রায়হানের কথা, রায়হানের সেই সব স্মৃতির কথা, রায়হানের মায়ের আর ওর ভালোবাসার কথা। মায়াও কখনো কোনো কাজে লাগায়নি, সেটা ওখানেই পড়ে রইল। রায়হানের সাথে আমার যোগাযোগ এখনও আছে। আমার আর কোনো বন্ধু হয়নি তেমন। রায়হান ওখানে বিয়ে করেছে, ওর 2টা মেয়ে। আমারও একটা ছেলে একটা মেয়ে। আমারও ভালো চাকরি হয়েছে, ছোট বাসা ছেড়ে বড় বাসা, তারপরে নিজস্ব ফ্ল্যাট। 12 বছর পার হয়ে গেল রায়হানের দেশের বাইরে যাওয়ার। এরপর এদেশ সেদেশ ঘুরে এখন সে কানাডায় সেটেল হয়েছে। আমাদের যেতে বলে, মায়াও অনেক দিন ধরে বলছিল, ঠিক করলাম এইবার কানাডায় যাব। রায়হানই সব ঠিকঠাক করে দিল। আমার তেমন কিছুই করতে হলো না, আমি শুধু করলাম একটা কাজ, রায়হানের আম্মুর সুটকেসটা ভরলাম, যেমন আসতো আমার গুপ্তধন হয়ে ওটা। নানা রকম খাবারে, আচারে, রায়হানের পছন্দের সব খাবারে। যেসব খাবার রায়হানের মা পাঠাতো, যেমন ছোটো মাছ, ইলিশ মাছ ভাজি করে দিত, আমি যেন সব নিয়ে নিলাম। পুরো সময় সুটকেসটা আমি হাতে ধরেছিলাম, যেন আমার কাছে রাখা গুপ্তধন আমি যক্ষ হয়ে এতদিন রক্ষা করেছি, এখন আমি তার দায় মুক্তি নিচ্ছি। মেয়ে আমার বলেই ওঠে, এত ব্যাগ থাকতে আমরা এই পুরনো সুটকেসটা কেন নিয়ে যাচ্ছি। কানাডায় পৌঁছার পর রায়হান আমাদের নিতে আসে, সাথে ওর স্ত্রী, ওর বাচ্চারাও আসে। আমাকে দেখে কি যে ভীষণ খুশি সে, এসে জড়িয়ে ধরে। আমরা দুইজন একে অপরকে আবেগে জড়িয়ে ধরে কান্না করছি। হঠাৎ রায়হানের চোখ পড়ল সেই সুটকেসের দিকে। ও অপলক তাকিয়ে রইল, কিছুই বলতে পারল না। তারপর তাকালো আমার দিকে। আমি আলতো একটা হাসি দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু বুকটা কেমন যেন করছে, তা বুঝতে পারছি না। সুটকেসটার দিকে তাকিয়ে বারবার ওর চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে, তাও চেষ্টা করছে নিজেকে সামলাতে। আবার পড়ছে, আবার পানি মুছছে, আবার সামলানোর চেষ্টা করছে নিজেকে। ওর সামনের সিটে বসে আছে আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, ওর স্ত্রী, সবাই হাসিতে মেতে উঠেছে। কিন্তু রায়হান চুপ, কোনো শব্দ করছে না। আমি জানি এখন ওর বুকে কি গভীর থেকে অজানা ব্যথা নলকূপের চাপের মতো বের হয়ে আসছে। ওর ঘরে গিয়ে সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলো। মায়া ওদের জন্য নিয়ে যাওয়া গিফট একে একে সবার হাতে তুলে দিচ্ছে। সব শেষ হলে আমি রায়হানকে বললাম, সুটকেসটা খোল। রায়হান ফ্লোরে বসলো। আগে যেভাবে হোস্টেলে এসে বসে রায়হান খুলতো ওর মায়ের সুটকেসটা, আর পাশে বসে থাকতাম আমি দেখার জন্য যে নতুন কি এলো। রায়হান কাপা কাপা হাতে চেইনটা খুললো। খুলতেই দেখলো সব আগের মতো সাজানো। রায়হান আর নিজেকে সামলাতে পারছে না, একবার আমার দিকে তাকালো, তখন চোখ বেয়ে পড়তে শুরু করেছে আবারও পানি। জমানো সব স্মৃতিগুলো যেন রায়হানের চোখ বেয়ে বেয়ে ঝরে পড়ছে। ও কাপা কাপা হাতে সব কিছু ছুঁয়ে ছুঁয়ে দেখছে, তারপর হাউমাউ করে কেঁদে উঠল। ওর স্ত্রী, মেয়েরা, আমার ছেলে মেয়ে সবাই আকস্মিক এই ঘটনায় একদম নিশ্চুপ হয়ে তাকিয়ে রইল। রায়হান হিসকি দিতে দিতে আম্মু বলে ঝাঁপিয়ে পড়ল ওর মায়ের সেই মেরুন রঙের সুটকেসটার উপরে।
যেটা ছিল আমার রায়হানের আম্মুর দেয়া গুপ্তধন। হারিয়ে যাওয়া মানুষগুলোকে তো আমরা ফেরত পেতে পারি না। তাদের স্মৃতি মাখা জিনিসগুলো যেগুলো তারা রেখে গেছে সেগুলোকে খুঁজে ফেরাই তো মায়া, তাই না? এটাকেই তো মায়া বলে। আমি আজকে শেষ করলাম রায়হানের মেরুন রঙের সুটকেসের গল্পটা। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগলো, বাট আমি আসলে যখন প্রথম পড়ি আমি নিজেকে সামলাতে পারিনি, আমার চোখ দিয়েও টপটপ করে পানি পড়ছিল। এটা দোলনা বড়ুয়া তৃষা আপুর লেখা একটা সত্যি ঘটনা অবলম্বনে উনি লিখেছিলেন। আমি জানি না কেমন লাগলো, যদি ভালো লাগে নিশ্চয়ই আপনারা লাইক, কমেন্টস আর শেয়ার করবেন, আর আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আরও অনেক সুন্দর সুন্দর গল্প আপনাদের জন্য নিয়ে আসবো। আমি গল্প করতে করতে আজকে রান্না করে ফেললাম মাগুর মাছ দিয়ে আলু, এখানে ডাল চচ্চড়ি, চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, লাউ, আর এখানে লাউ ভাজি, করলা ভাজি, আর সাথে বাসমতি চালের ভাত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।